দোহার আকাশে আগুন, কূটনীতির মাটিতে ভূমিকম্প। একটা রাত, একটা গর্জন, তারপরে যেন থরথর করে কেঁপে উঠল দোহা। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা ছিল মূল লক্ষ্য, কিন্তু আঘাত লাগল কাতারের হৃদয়ে। প্রথমবারের মতো কাতারের মাটিতে এমন হামলায় প্রাণ হারালো অন্তত 6 জন। হামাস নেতারা বলছেন অন্তত 5 জন নিহত, কিন্তু যাদের উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছিল সেই হামাস নেতারা সবাই বেঁচে গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। হামলার দায়ও স্বীকার করেছে ইসরায়েল। সার্বভৌমত্বে আগুন, বিস্ফোরণের পরপরই ক্ষোভ ঝড়ের মতো ছড়িয়ে পড়ে দোহায়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাদের সার্বভৌমত্বে আঘাত সহ্য করব না, কাতারের জবাব দেওয়ার অধিকার আছে। তিনি ইসরায়েলের এই হামলাকে বললেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। শুধু নিন্দা নয়, দোহা কি প্রস্তুত সামরিক জবাব দিতেও? একই সঙ্গে ইসরায়েলকে আইনি কাঠগড়ায় দাঁড় করাতে গঠন করা হয়েছে একটি বিশেষ দল। আল থানির ভাষায়, ইসরায়েলকে বাগে আনতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখনই একজোট হতে হবে। বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই বর্বরতা থামাতে হলে প্রতিটি অঞ্চলেরই প্রতিক্রিয়া জানানো জরুরি। হঠাৎ বদলে যাওয়া কূটনীতি। হামলার মুহূর্তে হামাস নেতারা আসলে শান্তি আলোচনা করছিলেন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারে বৈঠক চলছিল। ঠিক তখনই মাথার উপর আছড়ে পড়ে আগুনের গোলা। এ যেন কূটনীতির টেবিলে বসে থাকা মানুষদের জন্য মৃত্যুর বার্তা। দোহা ক্ষোভে ফুঁসে উঠলেও আসল ধাক্কা খেল মার্কিন প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া। আমিরের ফোন, ট্রাম্পের প্রতিক্রিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি ফোন তুললেন। অপর প্রান্তে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমির সাফ জানালেন এটা এক বেপরোয়া সন্ত্রাসী হামলা। ট্রাম্পও স্বীকার করলেন কাতারের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে, তবে তিনি সমাধান খুঁজলেন কূটনীতির পথে। বললেন মধ্যপ্রাচ্যের সংকট সমাধান করতে হবে আলোচনার টেবিলে। কিন্তু দোহা মনে করছে শুধু আলোচনার সময় শেষ হয়ে গেছে, এবার প্রয়োজন প্রতিরোধের ভাষা। কে কাকে জানালো? সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। ওয়াশিংটনের দাবি, মার্কিন সামরিক বাহিনী হামলার খবর পেয়ে কাতারকে জানিয়েছে যাতে প্রস্তুতি নিতে পারে। কিন্তু দোহা বলছে একেবারে উল্টো কথা। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর, আগে নয়। এই বিরোধী দাবি নতুন বিভ্রান্তি ছড়াচ্ছে। কাতার কি সত্যিই অন্ধকারে রাখা হয়েছিল, নাকি আসল সত্য গোপন করছে অন্য কেউ? নাটকের শেষ প্রশ্ন। হামলার দায় নিয়েছে ইসরায়েল। কাতার বলছে এই বর্বরতা উপেক্ষা করা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আবার শান্তি আলোচনার পথে হাঁটতে চাইছে। কিন্তু দোহার রাস্তায় আজ যে প্রশ্নটা ঘুরছে, এই হামলার জবাব কি শুধু কূটনীতির কালি দিয়েই লেখা হবে, নাকি শিগগির দেখা দেবে প্রতিশোধের আগুন? বৈরুতের আকাশে তেহরানের ছায়া। লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল। কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়ে উঠল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 আগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ।
তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি, আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের চতুর্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়, ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘনিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন, 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে।
সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাইম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরও অদম্য, আরও অপ্রতিরোধ্য। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল, যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার, দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা, আমরা প্রস্তুত, আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর, কিন্তু ইরান এবার আরও কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত, এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরও ঘন।
ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা, নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে, কিন্তু ইরান বলছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে, বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে, যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংজ্ঞা বদলে দিতে পারে খোররামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে।
টুইস্ট হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোররামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোররামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোররামশার 5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোররামশার 5 সেই নতুন যুগের দূত। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ। পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তিরক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে 1 নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে, কিন্তু ইরান বলছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ চেক দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে, বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। আলাস্কার বরফ গলল না, পুতিনের দৃঢ়তায় ট্রাম্পের অচলাবস্থা। আলাস্কার বরফে ঢাকা মঞ্চে ইতিহাসের এক নাটক মঞ্চস্থ হল। মুখোমুখি বসেছিলেন দুই মহাশক্তির দুই অগ্নিমূর্তি, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। বিশ্ব অপেক্ষায় ছিল, এই বৈঠক থেকে কি ইউক্রেন যুদ্ধের আগুন নিভে যাবে? উত্তর এলো জমাট বরফের মতো ঠান্ডা।
চমক এখানে, ট্রাম্প নরম হলেন, পুতিন হলেন না। বৈঠক শেষে ট্রাম্প হাসলেন, উষ্ণ করমর্দন করলেন, সংবাদ সম্মেলনে বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য থেকে এক চুলো সরলেন না। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যা চাওয়া তা না পেলে যুদ্ধ থামবে না, এই বার্তা সোজাসুজি দিয়ে দিলেন ক্রেমলিনের নেতা। ট্রাম্প ভেবেছিলেন কূটনৈতিক উষ্ণতায় বরফ গলানো যাবে। উষ্ণ অভ্যর্থনা, হাসি, কথার ঝলকানি সবই সাজানো ছিল, কিন্তু পুতিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম। তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিলেন এ লড়াই নরম কূটনীতি নয়, এ লড়াই ক্ষমতার, ভূমির, ইতিহাসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করলেন, একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি, কিন্তু কি সেই বিষয়? উত্তর তিনি দেননি। উত্তর লুকিয়ে আছে ক্রেমলিনের দেয়ালে, ইউক্রেনের ভূমি। ট্রাম্প শান্তির কথা বললেন, কিন্তু শান্তি মানে ছিল ভূমি ছেড়ে দেয়া। জেলেনস্কিকে হাতছাড়া না করেই পুতিনকে সন্তুষ্ট করা যাবে না, এই সত্য ট্রাম্প জানেন, তবু উচ্চারণ করেননি। রাশিয়ার শক্তি, পুতিনের দৃঢ়তাই এখন রাশিয়ার প্রকৃত শক্তি। যুদ্ধক্ষেত্রে সেনা আর ক্ষেপণাস্ত্র যতটা ভয়ঙ্কর, কূটনীতিক টেবিলে তার নীরব দৃঢ়তা ততটাই শক্তিশালী। ট্রাম্প তাকে বললেন শক্তিশালী ব্যক্তি, কঠোর নেতা। এই স্বীকারোক্তি প্রমাণ করে দিল পুতিনের সামনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। ধাক্কা খেল ট্রাম্পের ভাবমূর্তি। আলাস্কার বৈঠক থেকে বের হয়ে আসা ছবিতে ট্রাম্প হাত নাড়লেন, হাসি দিলেন, কিন্তু ভেতরের গল্প অন্য। যুদ্ধবিরতি ঘোষণা হয়নি, বন্দি বিনিময়ের তালিকা বেরোলেও শান্তির চূড়ান্ত ঘোষণা আসেনি। ট্রাম্প বিশ্বকে জানালেন আমরা খুব কাছাকাছি পৌঁছেছি, অথচ সত্য হলো পুতিন এক ইঞ্চিও ছাড়েননি। নাটকীয় সমাপ্তি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিলেন না দুই নেতা, রহস্য জমিয়ে রাখলেন, যেন দর্শক সারিতে বসা বিশ্ব অপেক্ষায় থাকে এই নাটকের পরের দৃশ্য কি হবে। ইউক্রেনের ভবিষ্যৎ এখন এক অদৃশ্য ভারসাম্যে ঝুলে আছে, পুতিনের দৃঢ়তা আর জেলেনস্কির সিদ্ধান্তের মাঝখানে। পুতিন দেখালেন যুদ্ধ কেবল রণাঙ্গনের বন্দুকের আওয়াজে জয় করা যায় না, বরং দৃঢ়তা, অটলতা আর অস্বীকৃতি আসল অস্ত্র। আর এই অস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পও এক মুহূর্তে ছোট হয়ে গেলেন। আলাস্কার বরফ জমে রইল, পুতিনের শক্তির কাছে ট্রাম্প গললেন, কিন্তু যুদ্ধের আগুন গলল না। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়, অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়ার চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময় শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা, আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি, জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোবেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে আগস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে।
এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের 2 পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। আলাস্কার বরফে গলা যুদ্ধ, মস্কোর হৃদয়ে বাজল বিজয়ের ঢাক। আলাস্কার বরফে ঢাকা অ্যাঙ্করেজ শহর। সারা বিশ্ব তাকিয়েছিল এক বৈঠকের দিকে। টেবিলের 2 পাশে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার সেই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হতেই পৃথিবী জুড়ে শুরু হলো বিশ্লেষণের ঝড়। কিন্তু মস্কোতে সেখানে ঢাক বাজল বিজয়। রাশিয়ার প্রভাবশালী রাজনীতিকরা ঘোষণা দিলেন এই বৈঠক শুধু এক বৈঠক নয়, এটা রাশিয়ার কূটনৈতিক জয়ের প্রতীক, আর ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের জন্য এক নিঃশব্দ পরাজয়। রয়টার্স জানায়, বৈঠক শেষ হওয়ার পরপরই মস্কোর রাজনীতিকরা আনন্দে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন। আর গার্ডিয়ান লিখেছে, পুতিন কোনো ছাড় দেননি। ট্রাম্প যুদ্ধবিরতির দাবি তুললেও তা প্রত্যাখ্যান করেছেন। তবুও রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আসেনি। যেন অদৃশ্য এক খেলার মাঠে রাশিয়া হাসছে আর পশ্চিম নীরব। কঠোর মনোভাবের জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখলেন, এই বৈঠক প্রমাণ করল শর্তহীন আলোচনা সম্ভব। যে সত্যটা মস্কো বারবার বলে এসেছে, যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। আরেক শক্তিশালী কণ্ঠস্বর পুতিনের দল, ইউনাইটেড রাশিয়ার আইন প্রণেতা আন্দ্রেই কিসাস। তার ভাষায়, আলাস্কার এই বৈঠক রাশিয়ার দীর্ঘমেয়াদী ও ন্যায্য শান্তির আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে। এরপর আরও সরাসরি বললেন, এটা রাশিয়ার সফলতা আর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের পরাজয়। যারা এতদিন শর্তহীন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিল, তারা আজ কার্যত হাত গুটিয়েছে। কিসাস লিখলেন, বিশেষ সামরিক অভিযানের কাজগুলো সম্পন্ন হবে, চাই সামরিক উপায়ে, চাই কূটনৈতিকভাবে। ইউরোপের নিরাপত্তার নকশা মস্কো এঁকেছে, আর সেটাই সবাইকে মেনে নিতে হবে। এক ধরনের ঘোষণা, এক ধরনের রায়। 3 ঘন্টার বৈঠকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয়নি, কিন্তু 2 নেতা মুখে মুখে বললেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারপর করমর্দন, হাসি আর সংক্ষিপ্ত বিবৃতির পর যার যার উড়োজাহাজে চড়ে ফেরত গেলেন নিজ নিজ দেশে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 1 বৈঠকের নাটকীয় দিকগুলো সামনে আনল। লাল গালিচা, করমর্দন, ক্যামেরার ঝলকানি, সব যেন এক রাজনৈতিক থ্রিলারের দৃশ্য। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলার পর পশ্চিমারা যাকে একঘরে করার চেষ্টা করেছিল, সেই পুতিনকে বিশ্ব দেখল অভ্যর্থনার আসনে। আলাস্কা থেকে চ্যানেলের প্রতিনিধি জানালেন, 2 নেতা অনেক বিষয়ে একমত হয়েছেন, তবে সব প্রকাশ করা হয়নি। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান কনস্টান্টিন কোসাচভ লিখলেন, এই বৈঠক উভয় প্রেসিডেন্টের জন্য এক যৌথ সাফল্য। তারা যা অর্জন করেছেন, এই মুহূর্তে তার চেয়ে ভালো কিছু সম্ভব ছিল না। তবে সবার কণ্ঠ এক ছিল না। ইউক্রেন যুদ্ধপন্থী ব্লগার ওয়ার গঞ্জো মন্তব্য করলেন, বৈঠক হয়েছে, কিন্তু দৃশ্যমান ফল আসেনি। তার ভাষায়, যদি রাশিয়া আবার ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত শুরু করে, ট্রাম্প আবার নিষেধাজ্ঞার তাস খেলতে পারে। তখন প্রশ্ন উঠবে, অন্তহীন আলোচনার জন্য রাশিয়া কি তার সামরিক অভিযান থামাবে? বাইরে থেকে শান্তির ছবি, ভেতরে অগ্নিগর্ভ বাস্তবতা। তবুও আলাস্কার বরফে জমে থাকা রাতের পর ভোরে মস্কোতে বাজল বিজয়ের সুর। পুতিন কিছু হারাননি, বরং জেতেন কূটনীতির মঞ্চ। আর ট্রাম্প, তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। তিনি হাত মেলালেন,
তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। সম্ভাব্য ইরান যুদ্ধ, ইসরায়েলের আকাশে নতুন আতঙ্ক, আকাশে অদৃশ্য উত্তেজনা, বাতাসে চাপা গুঞ্জন। যুদ্ধের ঢেউ কি আবার ছড়িয়ে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে? গলা নিউজ জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েল রাতারাতি জোরদার করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যুদ্ধ এসে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম নির্দেশ দিয়েছেন, অ্যারো 3, অ্যারো 4, আয়রন ডোম, ডেভিড স্লিং আর ভূমি ভিত্তিক লেজার সিস্টেম দ্রুত উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে নতুন রাডার আর গোপন প্রতিরক্ষা প্রযুক্তি। এক কথায় পুরো দেশকে ঢেকে ফেলতে চাইছে এক অদৃশ্য ঢাল দিয়ে। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কারণ ইতিহাস ভুলতে দেয় না। মাত্র 2 মাস আগের যুদ্ধে ইরান হঠাৎ করে নিক্ষেপ করেছিল 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করে বেশিরভাগই নাকি আটকানো হয়েছে, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বেয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ধোঁয়া, আগুন, চিৎকার, নিরাপত্তা বেষ্টনীর ফাঁক তখন স্পষ্ট হয়ে ওঠে। বারামের নির্দেশের ভেতরে তাই ভয়ও আছে, আবার স্বীকারোক্তিও। আর সেই কারণেই মার্কিন সেন্টকমের সঙ্গে জোরদার করছে সহযোগিতা। মনে রাখা দরকার, 2021 সাল থেকে ইসরায়েল সরাসরি যুক্ত হয়েছে সেন্টকমের ছত্রছায়ায়। গত 13ই জুন ইসরায়েল ইরানে চালায় আকস্মিক সামরিক অভিযান। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ল্যাব, বিস্ফোরণে মাটিতে মিশে যান জ্যেষ্ঠ কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানীরা। 12 দিনের সংঘাতে ইরানের 1062 জন প্রাণ হারায়, তাদের মধ্যে 786 জন সামরিক আর 276 জন সাধারণ মানুষ। ইরান কি চুপ করেছিল? না, তারা ফিরিয়ে দিয়েছিল জবাব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের শহর। সেই আঘাতে নিহত হয়েছিল 31 জন বেসামরিক মানুষ আর 1 অফ ডিউটি সৈনিক। ইসরায়েল বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন 90% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল। কিন্তু বিশ্ব জানে, যুদ্ধক্ষেত্রে একটি ফাঁক মানে মৃত্যু, মানে ভাঙন, মানে আঘাত। ইসরায়েল আকাশ ঢেকে দিতে চাইছে লোহা আর লেজারে, অথচ ইরান প্রমাণ করেছে তাদের হাতের শক্তি শুধু রকেট নয়, মহাকাশ ছুঁয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অ্যারো 3 বা আয়রন ডোম হয়তো শত শত আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন নতুন ধাঁধা, নতুন শক। আর ইয়েমেনের হুথিদের কথা, সেখানেও তেহরানের ছায়া। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আকাশ প্রতিদিনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা ব্যবস্থার স্তূপ গড়ে কি ইসরায়েল সত্যি নিরাপদ, নাকি ইরানের প্রতিটি পাল্টা আঘাত তাদের মনে করিয়ে দিচ্ছে শক্তির লড়াইয়ে অজেয় কেউ নয়? আকাশে যখন লাল অ্যালার্ম বাজে তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের মঞ্চে নাটক শেষ হয়নি, কেবল বিরতির পর্দা নেমেছে। ইরান দেখিয়েছে তারা শক্তি এক আঘাতে থেমে যায় না। প্রতিটি শত্রুর আকাশে তাদের প্রতিরোধের ছায়া ভাসমান। আর ইসরায়েল আয়রন ডোমের দেয়াল তুলেও সেই ছায়া মুছে ফেলতে পারছে না।